আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সেনাবাহিনীতে কি আবার অস্থিরতা দেখা দিচ্ছে? ক্ষোভ দানা বেঁধে উঠছে। খবর পেলাম ক্যান্টনমেন্টে নাকি বিভিন্ন লিফলেট বিলি হচ্ছে। এই অস্থিরতার প্রেক্ষিতে বিদেশে বসে ডক্টর ইউনূস আবার নতুন করে কি ষড়যন্ত্র করছে? আজকে এই দুটি বিষয় নিয়েই আলোচনা করব, শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। রূপান্তরের সত্যের আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর আবুল হাসনাত মিল্টন। আপনারা জানেন যে সেনাবাহিনীতে অস্থিরতা, ক্ষোভ এগুলো অনেকদিন ধরেই একটু একটু করে দানা বাঁধছে এবং এর মূল কারণ হলো যে সেনাবাহিনীতে প্রায় ২৪ জন মেধাবী সামরিক অফিসার যারা কারেন্টলি সার্ভিং এবং কয়েকজন অবসরপ্রাপ্ত তাদের বিরুদ্ধে অন্যায়ভাবে আইসিটিতে মামলা করা হয়েছে। যে মামলার না আছে ভিত্তি, না তা আইসিটিতে বিচার হবার মতো কিছু। এই নিয়ে যখন সেনাবাহিনীতে ক্ষোভ এবং ঠিক তখনই আমরা সম্প্রতি খেয়াল করেছি গত সোমবার এবং বুধবার রাতে দুজন সাবেক উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী এবং লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারে আমি আগেও বলেছি, যেহেতু তাদের অনেক ফলোয়ার রয়েছে এবং তাদের জাতীয় এবং ইন্টারন্যাশনাল অনেক কানেকশন আছে, তো ন্যাচারালি তাদের এই গ্রেপ্তারটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে। এবং খবর পেলাম যে ক্যান্টনমেন্টে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে মেধাবী অফিসারদের হয়রানি বন্ধ করার দাবিতে লিফলেট বিলি করা হচ্ছে। কে বা কারা এই লিফলেটগুলো বিলি করেছে সেটি এখনো না জানা গেলেও বোঝাই যাচ্ছে সেনাবাহিনীর সেই ক্ষুব্ধ অংশটাই এই কাজটি করেছে, যারা এই আর্মি অফিসারদের এভাবে হ্যারাস করা অন্যায়ভাবে এবং টার্গেটেড বেছে বেছে মেধাবী কর্মকর্তাদেরই হ্যারাস করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেগুলো সবই মিথ্যে, বানোয়াট এবং স্রেফ হয়রানি করার জন্য। ক্যান্টনমেন্টে যখন অস্থিরতা, যখন লিফলেট বিলি হচ্ছে, তখন আমরা জানি যে সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি তার গার্লফ্রেন্ড লামিয়া মোর্শেদকে নিয়ে জাপান গিয়েছে এবং জাপান তিনি যে কারণেই যাক, জাপানের একটা অন্যতম কারণ ছিল তিনি শিনজো আবে, জাপানের সাবেক প্রধানমন্ত্রী, তার স্ত্রী আকিয়ে আবের সাথে দেখা করেন। শিনজো আবের কথা আপনাদের মনে আছে, তিনি ২০২২ সালে ৮ই জুলাই নির্বাচনী প্রচারণাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং যে তাকে গুলি করে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে বলেছে যে শিনজো আবের একটি ধর্মীয় গোষ্ঠীর সাথে সম্পৃক্ততা ছিল, এই জন্য গুলি করেছে। শিনজো আবে ২ দফায় জাপানের প্রধানমন্ত্রী ছিলেন, ২০০৬-এর সেপ্টেম্বর থেকে ২০০৭-এর সেপ্টেম্বর এবং ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত, এবং তিনি লংগেস্ট সার্ভিং জাপানিজ প্রাইম মিনিস্টার। এবং তার আবেনোমিক্স, তার অর্থনীতিতে যে ভূমিকা, তিনি জাপানের অর্থনীতিতে যে অবদান রেখেছিলেন সেজন্য তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এবং তার স্ত্রীকে মানুষ ফার্স্ট লেডি হিসেবেই জানে। এই আকিয়ে আবের সাথে দেখা করে ডক্টর ইউনূস তার সেই রাষ্ট্রপতি হবার খায়েশ ব্যক্ত করেছেন। তিনি অনুরোধ করেছেন যে আকিয়ে আবে যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফোন করে অনুরোধ করেন যে ডক্টর ইউনূসকে যেন রাষ্ট্রপতি বানানো হয়। আকিয়ে আবে তারেক রহমানকে ফোন করেছিলেন এবং তারেক রহমান স্বভাবতই আকিয়ে আবের সাথে কথা বলেছেন, কিন্তু আকিয়ে আবেকে এক্স্যাক্টলি কি বলেছেন সেটি জানা যায়নি। বিএনপির সূত্রে যতটুকু জেনেছি যে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর মতো ভুল কিংবা এ ধরনের কোনো ঝুঁকি নেবার ইচ্ছে বিএনপির নেই।
বিএনপি খুব ক্লিয়ারলি বলেছে যে এই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আওয়ামী লীগ যে ভুলগুলো অতীতে করেছে তা থেকে শিক্ষা নিয়ে বিএনপি ওই পথে আর হাঁটবে না। বিএনপি খুব ভালো করেই জানে যে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানালে তাদের সরকারের অস্তিত্ব নিয়েও মাঝে মধ্যে টান পড়তে পারে, এবং এ কারণে বিএনপি বর্তমান যিনি রাষ্ট্রপতি রয়েছেন, যদিও তিনি আওয়ামী লীগ আমলের নির্বাচিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তাকেই তারা কিছুদিন কন্টিনিউ করবে, হয়তো 1 বছর চুপ্পুকে রেখে তারপর তারা তাদের নিজেদের পছন্দের কাউকে রাষ্ট্রপতি বানাবেন। দ্যাট ইজ দ্য কারেন্ট প্ল্যান। এবং যেহেতু বিএনপির 3-4 জন রাষ্ট্রপতি পদপ্রার্থী রয়েছেন, যেহেতু বিএনপি এই মুহূর্তে তাদের মধ্য থেকে কাউকে রাষ্ট্রপতি বানিয়ে বাকিদের কষ্ট দিতে চান না। তো এই অবস্থায় ডক্টর ইউনূস যে শুধু আকিয়ে আবেগে দিয়ে তারেক রহমানকে ফোন করেছেন তা না, আরো 2 জন প্রভাবশালী বিশ্বের 2 জন ফোন করেছিল তারেক রহমানকে, এবং ইউনূস চেষ্টা করে যাচ্ছে। ইউনূস এতটাই নির্লজ্জ, সে চেষ্টা করে যাচ্ছে যে করেই হোক তার রাষ্ট্রপতি হতে হবে। এদিকে ডক্টর ইউনূসের জাপান সফরের সময় তার সফর সঙ্গী লামিয়া মোর্শেদ, যিনি এসডিজির মুখ্য সমন্বয়ক ছিলেন, ইউনূস যাবার আগে এই লামিয়া মোর্শেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর নিয়াজ আহমেদ এবং আরেকজন সাবেক সচিব সেলিম উদ্দিন, 3 জনকে রাষ্ট্রদূত বানানোর প্রক্রিয়া শুরু করে গিয়েছিলেন। কিন্তু বর্তমানে তারেক রহমানের সরকার এই 3 জনের রাষ্ট্রদূত হবার প্রক্রিয়াটাকে বাতিল করে দেন। এছাড়াও আরো 5টি দেশ থেকে রাষ্ট্রদূতদের বাংলাদেশে ফিরিয়ে আনা হচ্ছে, অর্থাৎ ইউনূসের কুফা লেগেই গেছে। যখন এই রাষ্ট্রদূতদের ফিরিয়ে আনা হচ্ছে কিংবা লামিয়া, নিয়াজ আহমেদের, সেলিম উদ্দিনের মতো লোকেরা নতুন করে রাষ্ট্রদূত হতে পারছেন না, তখন আরো একটি দুঃসংবাদ বাংলাদেশে রয়েছে যে বাংলাদেশে এখন শিশুদের টিকা দেবার যে প্রোগ্রামটা ছিল, যে ইপিআই প্রোগ্রাম, যেটা পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য সাকসেসফুল প্রোগ্রামস, এই ইপিআই ইমিউনাইজেশন রিলেটেড, বাংলাদেশে সেই টিকাদান কর্মসূচি ঝুঁকির মুখে পড়েছে এবং এই মার্চ মাসে 21 জন শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে। এবং এই টিকাদানের টিকা সাপ্লাই যেমন একদিকে সমস্যা, সময় মতো টিকা সরবরাহ করা যাচ্ছে না, আর একদিকে হলো এই টিকার বিরুদ্ধে এক শ্রেণীর ধর্মীয় মোল্লারা সোচ্চার হয়েছে। সুতরাং এটি বর্তমানে জনস্বাস্থ্যের প্রতি হুমকি হিসেবে সাবেক উপদেষ্টা এর পাশাপাশি সজীব ভুঁইয়া একটা রকমের খবর আমরা পাচ্ছি, বলেন ডিপ স্টেট চেয়েছিল তারা 2029 পর্যন্ত ক্ষমতায় থাকুক। এর পরপরই এনসিপির যিনি প্রধান নাহিদ ইসলাম, তিনিও সাবেক উপদেষ্টা, তিনি আবার বললেন হাদিকে ডিপ স্টেট হত্যা করেছে। ঘটনা কি? কেন একের পর এক এরকম স্বীকারোক্তি বা বিস্ফোরক মন্তব্য? এটি নিয়ে আজকে একটু আলোচনা করব, শেষ পর্যন্ত সাথে থাকবার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম এবং আদাব। রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর আবুল হাসনাত মিল্টন। রাজনীতির অসংখ্য ঘটনা ঘটছে, বাংলাদেশ ভালোভাবে চলছে না, এটা আমরা যখন বুঝতে পারছি, তখন এই এনসিপির 2 নেতা, এই সাবেক উপদেষ্টা যে মন্তব্য করছেন, সেটি আমাদের কেবল বিস্মিত করছে না, বরং আমরা ঠিক বুঝতে পারছি না যে কেন হঠাৎ তাদের এই উপলব্ধি, কেন তারা ডিপ স্টেটকে এইভাবে সবার সামনে উন্মোচিত করে দিচ্ছেন। আমরা যখন 24 সালের জুলাই আগস্টে যখন সেই জঙ্গি অভ্যুত্থানটা চলছিল, আমরা কিন্তু বলছিলাম যে এটা জামাত শিবিরের আন্দোলন, এর পেছনে রয়েছে মার্কিন ডলার, এর পেছনে রয়েছে পাকিস্তানের আইএসআই। আপনারা আমাদের বিশ্বাস করেননি। এই একটা অদ্ভুত ব্যাপার বাংলাদেশে আমি দেখি, যে আমরা যখন সত্যি কথা বলি, আমরা যখন যৌক্তিক কোনো কথা বলি, তখন আমরা সংখ্যালঘুর দলে পরিণত হই। মিথ্যের সপক্ষে অনেক মানুষ এসে জড়ো হয়, যেটা হয়েছিল জুলাই আগস্টে।
জুলাই আগস্টে যারা রাজপথে গিয়েছিলেন সবাই যে জামাত শিবিরের সদস্য তা নয়, কিন্তু এমন একটা আবহাওয়া তৈরি হয়েছিল যে তারাও নেমে গিয়েছিলেন। তারা মনে করেছিলেন আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার না জানি কত খারাপ। আজকে প্রায় 2 বছর হতে চললো, 1.25 বছর। আমি জানি না সেই সব মানুষের উপলব্ধি কি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যতটুকু দেখি অনেকেই রিয়েলাইজ করছেন যে দ্যাট ওয়াজ দেয়ার রং ডিসিশন, দ্যাট ওয়াজ দেয়ার রং অ্যাক্টস। হাউএভার, তো এই দুই উপদেষ্টা, মানে আসিফ তো বোমা ফাটালেন, এটা নিয়ে গতকাল কথা বলেছি। ডিপ স্টেটকে একদম উন্মোচিত করে দিলেন। এখন একটা প্রশ্ন আসছে যে ডিপ স্টেট আসলে কারা? এই ডিপ স্টেট, আমরা যখন ডিপ স্টেট বলি সারাক্ষণ তো মার্কিন ডিপ স্টেট, মার্কিন ডিপ স্টেট, মার্কিন ডিপ স্টেটের কথা মাথায় আসে। তাহলে কি মার্কিন ডিপ স্টেটের একটা বাংলাদেশ শাখা আছে? বাংলাদেশে কি একটা ডিপ স্টেট আছে? আমি অনেককে জিজ্ঞেস করেছি, আমি কোনো স্পেসিফিক আনসার পাইনি। সো এটা আসিফ, নাহিদ এরা আরো স্পেসিফিক বলতে পারবে। কিন্তু আমরা দেখেছি যে জুলাইয়ের আগে, বিশেষ করে 2018-র পরে যে মুভমেন্ট গুলো হয়েছে, তখন আহ, কিছু লোক কিছু সংগঠনের ব্যানারে নিয়মিত সেমিনার করতেন। তারা আবার নিয়মিত প্রথম আলো, ডেইলি স্টারে কলাম লিখতেন, এবং এরা কিন্তু সব একই ভাষায় একইভাবে কথা বলতেন। এদের একটাই টার্গেট ছিল শেখ হাসিনা খারাপ, এবং তারা শেখ হাসিনাকে সরানোর জন্য একটা বিশাল কাজ শুরু করেছিলেন। এবং এর পেছনে কিন্তু একটা বড় রকমের ফান্ডিং আসতো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। আমি গতকাল একটা লিস্ট পেয়েছি, সেখানে একদম কোন প্রজেক্টে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রতিষ্ঠানের পক্ষ থেকে কত ডলার দেওয়া হয়েছে। এগুলো সবই ছিল প্রজেক্টের খেলা, কিন্তু এই প্রজেক্টের আন্ডারে যে হিডেন এজেন্ডাটা ছিল সেটা হলো শেখ হাসিনাকে সরাতে হবে। শেখ হাসিনার প্রধান অপরাধ, শেখ হাসিনা বাংলাদেশ প্রেমী। শেখ হাসিনা বাংলাদেশের স্বার্থে ভারত বলেন, আমেরিকা বলেন, কারো সাথেই কোনো আপোষ করতে রাজি না। সুতরাং বাংলাদেশে, বিশেষ করে এই সেন্ট মার্টিন দ্বীপ বলেন, কক্সবাজার বলেন, মিয়ানমার বাংলাদেশ সীমান্ত বলেন, আরাকান আর্মিকে সাপোর্ট করা বলেন, এই সব কিছু, চিটাগাং পোর্টের দখল নিতে চাইলে যাই বলেন, সব কিছুর প্রধান অন্তরায় ছিল শেখ হাসিনা। হ্যাঁ, শেখ হাসিনা দেশের স্বার্থ বিক্রি করে নিজে ক্ষমতায় থাকতে চান, এবং এগুলো তিনি বলে গেছেন। তিনি বলেছেন, আমরা বিশ্বাস করিনি, আমরা দুর্বৃত্তকে বিশ্বাস করেছিলাম, আমরা প্রতারককে বিশ্বাস করেছিলাম, আমরা ছলনাময়ীদের বিশ্বাস করেছিলাম। তার পরিণতি কি হতে পারে সেটা 18 মাসে ডক্টর ইনুস দেখিয়েছে। একজন বিশ্ব বাটপার, যিনি শান্তিতে নোবেল পেয়ে দেশটাকে অশান্তিতে ভরে দিয়েছিলেন। এবং 2006 সালে ডক্টর ইনুসকে নোবেল দেওয়া হয়েছিল বাংলাদেশকে মাথায় রেখে, এবং 2007 সালেই তাকে ক্ষমতায় আনার জন্য প্রাথমিক পরিকল্পনাটা করা হয়েছিল। কিন্তু সেবার তিনি ওই 2 বছরের ক্ষমতা হবে না, 10 বছরের ক্ষমতা চাই, আলটিমেটলি তিনি হননি। কিন্তু তিনি বেঁচে আছেন, 86 বছর হয়ে গেছে তার। তিনি ক্ষমতা নিয়ে বাংলাদেশের হো মা সারা করে দিয়ে এখন তিনি আবার গার্লফ্রেন্ড নিয়ে জাপান গেছেন, ঘুরে বেড়াবেন, মোজ করবেন, সরকারি নিরাপত্তায় থাকবেন। কিন্তু আমাদের এই বাচ্চা উপদেষ্টা দুইটা, এরা কেন এই সরল স্বীকারোক্তি দিচ্ছেন সেটা নিয়ে যখন আমি ভাবছি, আমার কাছে কয়েকটা ব্যাখ্যা মাথায় এসেছে। তার মধ্যে একটা হলো যে নিশ্চয়ই আবার নতুন করে কোনো ঘোট পাকাচ্ছে, না হলে কেন তারা এটা এভাবে বলবে। এখন ডিপ স্টেট যাদের পক্ষ থেকে এরা মাঠে নেমেছিল, যাদের ভাড়াটে হিসেবে এরা খেটেছিল, এই ডিপ স্টেট আসলে এত সুদূর প্রসারী এবং গভীরভাবে ষড়যন্ত্রগুলো করে, যেগুলো আমার আপনার পক্ষে ভাবা সম্ভব না। আমরা হয়তো কিছু ক্লু দিতে পারি, যেমন এখন আমি বলতে পারি যে এরা যেহেতু এই বিষয়গুলো বলছে, নিশ্চয়ই এদের নতুন কোনো ধান্দা আছে, কিন্তু স্পেসিফিক আবার কি ষড়যন্ত্র করছে সেটা কিন্তু আমরা খুব সুনির্দিষ্ট করে বলতে পারবো না। হয়তো বলবো যে যে নতুন সরকারটা আসছে, তারেক রহমান তার প্রতি নতুন করে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, তারা সরকার বিরোধী আন্দোলন করবার জন্য কোনো ইস্যু খুঁজতেছে বা পথ খুঁজতেছে, সেখানে আবার তারা দেশি বিদেশি ডিপ স্টেটের সমর্থন চাচ্ছে, এটা হইতে পারে।
সো এটা হলো প্রথম সম্ভাবনা যে দেয়ার ইজ সামথিং বিং কুকড আপ, মানে কোথাও কোনো একটা কিছু তৈরি হচ্ছে আমাদের সবার অন্তরালে। দ্বিতীয় হতে পারে যে আসলে এগুলো তাদের ইম্যাচিউরিটি। এই যে ছেলেগুলা, এগুলো হলে ছাত্রলীগের লুঙ্গির তলায় থাকতো, কেউ কেউ কোনো গোপন পরিচয় থাকতো, এদের তো কেউ চিনতো না। তো এরা যখন এত বড় একটা ষড়যন্ত্রের পার্ট হিসেবে দায়িত্ব পেল এবং প্রায় অকল্পনীয় ভাবে তারা আগের সরকারকে দেশ থেকে সরিয়ে নিজেরা ক্ষমতার জোর দখল করলো, তখন আর তাদের ঠিক যে আপনি মানে না, হ্যাঁ, গায়ে মোড়ল বা এরকম কি যেন একটা আছে না, তো এরা আসলে ঠিক বুঝতে পারছে না। এরা সব এর আগে হাসিব নামে একজন সাবেক সমন্বয়ক, তিনি বলেছিলেন যে তারা বিপ্লবের সাথে মেট্রো রেল ভেঙেছেন, পুলিশ হত্যা করেছেন, হ্যাঁ, এগুলো না করলে নাকি বিপ্লব বিপ্লব সফল হতো না। কিন্তু এই যে স্বীকারোক্তি দিয়ে একটা ডকুমেন্ট রেখে দিলেন, এটা আজ হোক কাল হোক এই স্বীকারোক্তির ভিত্তিতেই কিন্তু এই সমন্বয়কদেরই বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে। কিন্তু ওই যে ইম্যাচিউর বলে দিয়েছেন, এই ইম্যাচুরিটির এটা একটা কারণ হতে পারে। আর একটা কারণ হতে পারে যে প্রচন্ড হতাশা থেকে তারা এগুলো বলছেন, যে তারা তো 2024 জুলাই আগস্টের এই জঙ্গি অভ্যুত্থানের পরে তারা তো ন্যাশনালি একটা হিরো হিসেবে আবির্ভূত হয়েছিলেন। কাক যেমন ময়ূর পুচ্ছ লাগালেই ময়ূর হয়ে যায় না, তো এই আপাত দৃষ্টিতে হিরোগুলো কিন্তু অচিরেই স্বরূপে আবির্ভূত হয়েছেন। তাদের সামনে একটা সুযোগ এসেছিল বাংলাদেশের যতটুকু পরিবর্তন প্রয়োজন আমরা চাই, মানুষ প্রত্যাশা করেছিল সেটি করার। কিন্তু তারা কি করেছে? তারা মব সন্ত্রাস কায়েম করেছে। তারা অর্থনৈতিকভাবে প্রচন্ড অসৎ ছিল। তারা যারা হোস্টেলে ঠিকমতো খাইতে পারতো না, কোনো মতে পাতলা ডাল একটু মাংস সবজি দিয়ে ভাত খাইতো, তারা এক একজন এখন শত শত কোটি টাকার মালিক। এই যে আসিফ ভুঁইয়া বলেন, নাহিদ ইসলাম বলেন, সক্রেটিস মাহফুজ বলেন, হাসনাত আব্দুল্লাহ বলেন, সার্জিস বলেন, এরা সব শত শত কোটি টাকা কামাই করেছে। এরা আমাদের সংস্কারের কথা বলেছে, স্বপ্নের কথা বলেছে, পরিবর্তনের কথা বলেছে। হ্যাঁ, শেখ হাসিনার কত দোষ, এই শেখ হাসিনা তো এদের তুলনায় সহস্র গুণ ভালো, যদি কম্পেয়ার করতেই হয়। কম্পেয়ার আসলে হয় না, আপেলের সাথে তো আর মাকাল ফলের কম্পেয়ার হয় না। তো এখন তারা এখন তাদের যে পতন ঘটেছে, তারা যে ছাত্র জনতার কাছে আর গ্রহণযোগ্য কেউ নেই, তাদের এখন জামাতের সি টিম, অরিজিনালি সেই জামাতের সাথে জোট বেঁধে আহ, ভুয়া ভোটে, সন্ধ্যার ভোটে, এমনকি হেরে যাওয়ার পরেও হ্যাঁ জোর করে তাদের এমপি হতে হয়। তো তারা এটা হয়তো মানতে পারতেছে না, কিন্তু তাদের অবস্থানটা দেশবাসীর কাছে ক্লিয়ার, তাদের এখন আর প্রয়োজন নেই। ডিপ স্টেট কি তাদের উপর আর বিশ্বাস করে? ডিপ স্টেট তো তাদের ব্যবহার করে ছুঁড়ে ফেলেছে। আমার এক বড় ভাই চমৎকার একটা উদাহরণ দিয়েছে, এটা বলতে একটু সংকোচ হচ্ছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমার এই প্রোগ্রাম যারা শোনেন সবাই আমরা অ্যাডাল্ট। কন্ডোম ব্যবহারের পরে ছুঁড়ে ফেলতে হয়। তো এইসব সমন্বয়ের মায়ে খাদানো, বাপে তাড়ানো, এই টোকাই সমন্বয়কগুলো আসলে কন্ডোমের মতো। এরা ডিপ স্টেটকে চেনে না। বাংলাদেশে 1975 সালে বঙ্গবন্ধু হত্যায় অনেককে ব্যবহার করা হয়েছিল, তার মধ্যে একজন ছিল আওয়ামী লীগেরই নেতা, বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠ খন্দকার মোস্তাক হোসেন। সে মোস্তাক কিন্তু বছরের পর বছর জেল খেটেছে 75-এর পরে। 81 দিনের মাথায় তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। তো এরকম রাজনীতিতে ব্যবহৃত হওয়ার পরে কন্ডোমের মতো যে নিক্ষিপ্ত হয়েছে, এটা নতুন কিছু না। তো এই আসিফ, নাহিদ বা যারা আজকে মনে করছে যে একসময় ন্যাশনাল হিরো ছিলাম, এখন কি হলো, তোমরা বাবা কন্ডোমের পরিণতি আজকে ভোগ করতেছো। নাথিং নিউ। বাংলাদেশে যে সর্বনাশটা হয়েছে, একদিন না একদিন ডেফিনেটলি এর থেকে আমাদের উত্তরণ হবে, এবং সেটা আমরা চাই যে খুব বেশি দেরি যেন না হয়। বাংলাদেশ অলরেডি অনেক পিছিয়ে গেছে, কেউ বলে 50 বছর, কেউ বলে 100 বছর। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের একজন শেখ হাসিনা দরকার। শেখ হাসিনার কোনো বিকল্প এই মুহূর্তে বাংলাদেশে নেই।
যারা আমার সাথে তর্ক করতেন যে একজন মানুষের বিকল্প কেন থাকবে না, এটা যদি কেউ মারা যায় বা কাজ করতে না পারে সেটা অন্য কথা, কিন্তু দ্য বেস্ট অপশনস উই হ্যাভ এট দিস মোমেন্ট, আমি সবসময় বলি বাংলাদেশের দ্য বেস্ট ক্রাইসিস ম্যানেজার অ্যান্ড শি ইজ শেখ হাসিনা। সুতরাং এসব টোকাই, এরা আজকে নিজেদের ফাঁদে নিজেরা আটকা পড়েছে, ব্যবহৃত হচ্ছে, এদের আর গোনার টাইম বাঙালির নেই। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।